কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল। এখনের এই অশান্ত সময়ে সব থেকে ভালো বোধহয় আছে ছোট বাচ্চারা। ছোট বাচ্চাদের চিন্তা ভাবনার মধ্যে কোথাও যেন একটা স্বচ্ছতা থাকে। তাদের জীবনে তাদের বাবা মা, চারপাশের লোকজন, এদের ঘিরে একটা রঙিন স্বপ্ন থাকে। তাই সেই রঙিন স্বপ্নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক লেখক অনেক রকমের গল্প লিখেছেন। তাদের মধ্যে বিভূতিভূষণ অন্যতম। আজকে আমি তোমাদের শোনাবো লেখক বিভূতিভূষণের লেখা খুকির কাণ্ড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন খুব মননশীল লেখক ছিলেন। অনেক মননশীল লেখকের মধ্যে তিনি অন্যতম। তাই খুকির কাণ্ড আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, বা বড়রা যারা শোনেন তাদেরও খুব ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর গল্প শুনুন। আর কী ধরনের গল্প শুনতে চান সেটাও জানান, আমার ভালো লাগবে। আজকে তাহলে আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুকির কাণ্ড। এটি গল্প সমগ্রে বেরিয়েছিল। হরি মুখার্জি মেয়ে উমা কিছু খায় না, না খেয়ে খেয়ে রোগা হয়ে পড়েছে বড়। উমার বয়স এই মোটে 4, কিন্তু এমন দুষ্টু মেয়ে পাড়া খুঁজে আর একটাও বের করো তো দেখি। তার মা সকালে তাকে দুধ খাওয়াতে বসে কত ভোলায়, কত গল্প করে, সব মিথ্যে হয়ে যায়। দুধের বাটিকে সে বাঘের মতন ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখলেই সোজা একদিকে টান মেরে দৌড়োয়। মাও বলে, থাকো দুষ্টু মেয়ে, তোমার দুষ্টুমি আমি ঠিক ঘোচাবো। দুধ খাবে না, সুজি খাবে না, তো কি খাবে তুমি? দুনিয়ায় তাও তো জানি না যে তোমার কি খেতে ইচ্ছে করে। আয় আয় এদিকে চলে। খুকি নিরুপায় দেখে কান্না শুরু করে। ওটাই তার শেষ অস্ত্র বোধহয়। তার মা তাকে ধরে ফেলে, জোর করে কোলে বসায়, শোয়ায়, ছিপ দিয়ে মুখে পুরে দুধ খাওয়ায়। কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের ওপর ছড়িয়ে গড়িয়ে অপচয় হয়, আর বাকি অর্ধেক কোনো রকমে খুকির পেটে যায়। সময় সময়ে সে আবার মায়ের সঙ্গে লড়াইও করে। 4 বছর বয়স বটে, না খেয়ে খেয়ে কাঠি কাঠি হাত পাও বটে, কিন্তু তাকে কায়দায় ফেলতে তার মায়ের এক একদিন গলদঘর্ম অবস্থা হয়। রাগ করে মা বলে, থাক আপদ বালাই কোথাকার, না খাস তো বয়ে গেল আমার। সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠবে, আবার ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াবার শক্তি আমার নেই, মর শুকিয়ে। খুকি বেঁচে যায়। ছুটে এক দৌড়ে বাড়ির সামনের আমতলায় দাঁড়িয়ে চেঁচিয়ে সমবয়সী সঙ্গিনীকে ডাকে, ও নেনু। তার বাবা একদিন বাড়িতে বলল, দেখো খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের ওপরে খেলা করছে, এমন রোগা হয়ে গেছে কেমন যেন চেনা যায় না। পিঠটা সরু হয়ে গেছে, কণ্ঠার হাড় বেরিয়েছে। অসুখ বিসুখ নেই তো, দিন দিন ওরম রোগা হয়ে পড়ছে কেন বলো তো? খুকির মা বলে, পড়বে না পড়বে না রোগা হয়ে? সারা দিন রাত ঝিনুক দুধ খাচ্ছে না দুধ পেটে যাচ্ছে, মরে মরুক, আমি আর পারি না লড়াই করতে। কে এখন এই দস্যি মেয়েকে রোজ রোজ দুধ খাওয়াতে যাবে বলো তো? যা কপালে থাকবে তাই হোক গে। তাই হয়। দস্যি মেয়ে আস্তে আস্তে শুকোতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হয়ে রোদ্দুর উঠেছে। বড় চড়ে গেছে সেই রোদ্দুর। গ্রামের ডোবা পুকুরে গোটা গ্রামের পাট ক্ষেতের পাটের আঁটি ভেজানো রয়েছে। নদীর ধারে কাশফুল ফুটেছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকো সব গঙ্গার ঘাটে জড়ো হয়েছে। হরিশ যুগী আড়তের কয়াল কাঁটার ফেরতায় 1 মণ ধানে আরও 10 ঢুকিয়ে নিয়ে তার কাছে চলেছে পথ ধরে। তার কাছে সব ছেলে খেলা মাত্র। হাঙরের মুখ খোদাই করা বড় একখানা মহাজনী নৌকো থেকে ধানের বস্তা নামছে, ধান মাপছে। রাম রাম হে রাম, রাম হে 2 2 2 হে 3 3 3। গফুর মাঝি ডাবা হুঁকোয় তামাক টানতে টানতে বলছে, তা নেন না গো কয়াল মশাই,
একটু হাত চালিয়ে নেন না দেখি, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙের গন নামলি আর কি নৌকা ভাই বাইতে দেবা নে। হরি মুখুজ্জে মশাইকে একটু ব্যস্ত সমস্ত ভাবে আসতে দেখে হিরু চক্রবর্তী বললেন, আরে এসো হরি, কি মনে করে এদিকে এসো এসো, একটু তামাক খাও। না থাক, তামাক ইয়ে মানে আমার ছোট মেয়েটাকে এদিকে দেখেছো হারু? না, বড় মুশকিলে ফেলেছে বাঁদর মেয়ে। 12টা বাজে, সেই বাড়ি থেকে বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতনও করে তুলেছে মেয়েটা, চারদিক থেকে সমস্যা, সে আর তোমাকে কি বলবো। অনেক খোঁজাখুঁজির পর রায়বাড়ির পথে উমাকে ধুলোর ওপর পা ছড়িয়ে বসে কি একটা হাতে নিয়ে চুষতে চুষতে ও আপন মনে বকতে দেখা গেল। ওরে দুষ্টু মেয়ে! হরি মুখুজ্জে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন। বাবার কোলে উঠতে পেয়ে উমা খুব খুশি হলো, হাত পা নেড়ে নেড়ে বলতে লাগলো, বাবা ও বাবা, ওই ওদের নাদু ভারী দুষ্টু, এই এই দুধ খায় না? আমিও দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস হাতে? মা ওটা কি তোর হাতে? নাবেন জুস, পুঁটি মামা এনেছে তাই দিয়েছে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হয়। বাটি ভরা দুধ, ঝিনুক টানাটানি ইত্যাদি। তার কান্না কাকুতি মিনতি পাশানি মা যেন শোনে না, জোর করে ঝিনুক মুখে পুরে দিয়ে ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুটতে গিয়ে খানিকটা দুধ শুদ্ধ বাটি উল্টিয়ে ফেলে। দুই নির্ঘাত কিল পিঠে, পিঠ প্রায় বেঁকেই যায়। হতভাগা দস্যি আপদ কোথাকার, 6 করে দুধ টাকায় ভাত জোটে না, দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল দস্যি মেয়ের। নকড়া দেখো, অর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে দিলে ফেলে। খুকি দম করে সামলিয়ে নেওয়ার পরে পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করলো। অনেকক্ষণ কাঁদলো। বেলা পড়ে আসে। ওদিকে উঠোনে পূর্বপুরুষের আমলের বিজু আম গাছের ছায়ায় আস্তে আস্তে পড়ে আসা বেলার রোদটা আটকে থাকে। খুকি বসে বসে ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খেতে পাওয়া যায়, মিষ্টি, তাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তার মা বলল, টিপ পড়বি অদস্যি? খুকি ঘাড় নেড়ে মায়ের কাছ থেকে সরে এলো, বলে, নয়নতারা টিপ, 2 করে 1 পয়সায়, বেশ টিপগুলো, সরে এসে বস দেখি। টিপ পরে খুকি আবার পাড়া বেড়াতে বেরোলো। বাঁশবনের তলা দিয়ে গুটি গুটি হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, ন্যাবেন জুস, কত কি। নানুদের উঠোনে পেঁপে গাছের মাথার দিকে তার চোখ পড়ে। সে প্রথমটায় অবাক হয়ে যায়, সঙ্গিনীকে ডেকে দেখায়, ও নানু, ওই পেঁপে। পেঁপে তার মা কেটে খেতে দেয়, বেশ খেতে লাগে, কিন্তু তা গাছের ডালে অমন ভাবে যে দোলে সেটা তার জানা ছিল না। চেয়ে চেয়ে সে কিছুক্ষণ সেটা দেখে, কিন্তু ঠিক ঠাওর করতে পারে না। পুজোর কিছু আগে খুকির নিজের মামা কলকাতায় এলো। এত ধরনের খাবার সে কখনো চোখেই দেখেনি। কিশমিশ দেওয়া মিষ্টি, বড় বড় অমৃতি, জিলিপি, গজা, কমলা লেবু, আরো কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠে তাকে সাজিয়ে সঙ্গে করে নিয়ে চলল। পথে কে একজন সাইকেল চড়ে যাচ্ছে। খুকি চেয়ে চেয়ে দেখলো, মামাকে বলল, ও কে গেল মামা? ও রাস্তা দিয়ে যাচ্ছে, একজন লোক। উমা বলল, ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। মামা হেসে বলল, চমৎকার কথাটা তুই শিখলি কি করে? আচ্ছা খুকি, তুই ওকে বিয়ে করবি? উমা সব প্রতিভমুখে ঘাড় নেড়ে জানালো যে তার কোনো আপত্তি নেই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়, তবে এখনো খুব বেশি আরম্ভ হয়নি। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হতে এখনো দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হয়ে পড়তে থাকে ক্রমশ। ক্রমে ক্রমে সে মাঝে মাঝে পথের ধারে বসে পড়তে থাকে, মাঝে মাঝে হাই তুলতে লাগলে। তার মামা বলল, কি হয়েছে খুকু, রোদ্দুর বড্ড বেশি রে। আর বেশি নেই, চল। বন্ধুর বাড়ি পৌঁছবার আগেই উমা বলল, মামা আমার শীত লাগছে। শীত কি রে?
ভাদ্র মাসেই গরমে শীত, ও কিছু না, চল। খুকি আর কিছু না বলে চলল বটে, কিন্তু খানিক দূর গিয়ে তার মনে হলো শীত একটু বেশি করছে। শুধু শীত নয়, তেষ্টাও পাচ্ছে। সে সাহসে ভর করে বলল, মামা, আমি জল খাবো। বড় বিপদ দেখছি। আচ্ছা, আগে চল, গিয়ে পৌঁছই, তারপর খাস কোনো জল। গন্তব্যস্থানে পৌঁছিয়ে উমার কথা তার মামা গেল ভুলে। অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, গল্প গুজব, হাসি ঠাট্টা, মশগুল হয়ে গেল উমা। আর উমার সুখ দুঃখের দিকে চাইবার অবকাশ থাকলো না তার মামার। উমা দু একবার কি বলল, আলাপের গোলমালে সে কথা তেমন খুব একটা কানেও উঠল না তার মামার। খানিকক্ষণ পরে তার মামা ফিরে দেখল সে গুটিসুটি হয়ে রোদ্দুরে বসে আছে। মামার প্রশ্নের উত্তরে বলল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। দেখি, তাই তোরে, তোর গা তো বড় গরম, উফ, খুব জ্বর হয়েছে রে তোর, ম্যালেরিয়ার জায়গা। আয় চল, ওদের ঘরে শুইয়ে রাখি গে, ওঠ। খুকিকে জল খাইয়ে বিছানায় শুইয়ে দিল মামা। পুনরায় পাড়ার দিকে বেরিয়ে স্নানাহার বন্ধুদের বাড়িতেই মোটামুটি সম্পন্ন হলো। ক্রমে দুপুর গড়িয়ে গেল। মুখুজ্জেদের পাড়ার হাফ আখড়াইয়ের ঘরে গ্রামে নিষ্কর্মা ছোকরার দল একে একে এসে পৌঁছলো। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চলল। গল্পে গল্পে বেলা একেবারেই গেল পড়ে। এতক্ষণে হঠাৎ খুকির কথা মনে পড়ে গেল তার মামার। সে বলল, ওই যা, তোমরা বসো ভাই, খুকিটার অসুখ হয়েছে বলে ভম্বলের ঘরে শুইয়ে রেখে এসেছি। অনেকক্ষণ এসেছি, দেখে আসি, দাঁড়াও। ভম্বলদের বাড়ির বাইরের উঠোনে গোয়ালের কাছে আসতে ভম্বলের বড় ছেলে টোনা বলল, খুকু কোথায় কাকা? খুকির মামা বিস্ময়ের সুরে বলল, কেন, সে তো তোদের বাইরের ঘরে শুয়েছিল। নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে। তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলো, বললো মামার কাছে যাব, শুনলো না, তখনই রোদ্দুরে আপনাকে খুঁজতে বেরোলো। সে কি রে, আমি কোথায় যাচ্ছি তা সে জানবে কি করে? আর তোরা বা কেমন ছেলে মানুষকে ছেড়ে দিলি কি বলে? বেশ লোক তো। আরে মেয়েও হয়েছে তেমনি। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্ন ভাবে পুনরায় পাড়ার দিকে ফিরল। পরিচিত জায়গাগুলোতে খোঁজা শেষ হলো না কি হলো, কিন্তু কোথাও সে নেই। কোন পথ দিয়ে যে কখন চলে গেছে কারুর চোখে পড়েনি। কেবল মতি মুখুজ্জের ছেলে বলল, অনেকক্ষণ আগে একটা অপরিচিত ছোট খুকিকে চচ্চড়ে রোদ্রে টলতে টলতে ভম্বলদের বাড়ির উঠোনের আগল পার হয়ে আসতে দেখেছিল বটে। খুকিকে সে চেনে না, ভেবেছিল ভম্বলদের বাড়িতে কোনো কুটুম এসছে, হয়তো তাদেরই কোনো মেয়ে। অবশেষে তাকে পাওয়া গেল গ্রামের বাইরের পথে। মামাকে খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে সে রাস্তা হারিয়ে ঘুরতে ঘুরতে নিরুপায় অবস্থায় রাস্তার ওপর বসে কাঁদছিল। বৃদ্ধ হারান সরকার তাকে দেখতে পেয়ে নিয়ে এলো। জিজ্ঞাসা করে জানা গেল সারাদিন কিছু খায়নি। খাবার মধ্যে দুপুরবেলা ভম্বলদের বাড়ির কোনো এক ছেলে এক টুকরো আম সত্ত্ব দিয়েছিল। জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষে খেয়েছে শুয়ে শুয়ে। সারা দিন তার আর কিছু খাওয়া নেই। তার মামা তাকে বকলো, সকলে মিলে তাকে বকলো। সরকার মশাই বললেন, তোমরাও বাপু, আক্কেলটা কি? ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে এক ক্রোশ হাঁটিয়ে আনলে, পথে এলো, তার জ্বরটাও দেখলে না, শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাত করে ফেলে রেখে তুমি বেরোলে আড্ডা দিতে, না একটু দুধ, না একটু কিছু। ছি! তার মামা অপ্রতিভ হয়ে পড়ল, বলল, আমি কি আনতে গেছিলাম? আমি বেরুবার সময় ছাড়ে না কোনো রকমেই, তাই সঙ্গে যাব করছিল বলেই তো এনেছি। বেশ, খুব আদর করেছো ভাগ্নিকে। এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই। কচি মেয়েটা সারাদিন। ছি! খুকির মামা একটু দমে গেছিল। বাড়ি ফেরবার সময় খুকিকে বলল, বাড়ি গিয়ে মার কাছে যেন বলিস না একদমই তোর জ্বর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলি, কি কেমন লক্ষ্মী মেয়ে তো। বললে আমি কলকাতায় যাব পরশুদিন সঙ্গে নিয়ে তোকে, সেইটাই আর হবে না তোর। আমি কলকাতা যাব মামা, যদি আজ কিছু না বলিস ঠিক নিয়ে যাব পরশুদিন, বলবি না তো? তখন খুকি সেই সময়ের জন্য রাজি হলো। কিন্তু বাড়ি পৌঁছিয়ে
খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করে ফেলল। তার শুকনো মুখ আর তার চেহারা দেখে তার মা ঠাউরে নিল কিছু একটা ঘটেছে। জিজ্ঞাসা করলো, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখিয়ে দেয়নি। সুতরাং খুকি বলল, আমসত্ত্ব খুব ভালো, এত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? আর কিছু খাসনি সেখানে সারাদিন? হ্যাঁ রে জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি। খেয়েছে বই কি, খেয়েছে বই কি। তা হ্যাঁ জানোই তো, ওকে কিছু খাওয়ানো নয় তো। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করে হাসি মুখে মামার দিকে চেয়ে হাত নেড়ে বলল, মাকে কি একটু বলিনি মামা, কাল আমায় কলকাতায় নিয়ে যাবে তো? ছাই যাব। না খাওয়ার কথা বললি কেন, বাঁদর মেয়ে কোথাকার? মামার রাগের কারণ খুকি কিছু বুঝতে পারলো না। খাওয়ার কথা সম্বন্ধে তো মামা কিছু বলে দেয়নি, তবে সে কথা যদি বলে থাকে তাতে তার দোষ কি? তার মামা এ কথা বুঝলো না, রেগে বলল, তোমার জন্যে যদি আর কখনো কিছু কিনে আনি খুকি, তবে দেখো বলে দিলাম কখনো আনবো না, কলকাতাতেও নিয়ে যাব না। তার প্রতি এই অবিচারে খুকির কান্না পেল। বারে, তাকে যে কথা বলে দেয়নি সে কথা বললেও দোষ। কি করে সে, অত শত সে বোঝে না। খুকি খুব অভিমানী, সে চিৎকার করে হাত পা ছুড়ে কাঁদতে বসলো না। এক কোণে দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। পরদিন সকালে তার মামা কলকাতায় রওনা হলো। যাবার সময় তার সঙ্গে কথাটিও বলল না। আবার দিন কাটতে লাগলো। বর্ষা শেষ হয়ে গেল, শরৎ পড়ল। ক্রমে শরৎও শেষ হয়। পুজো এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে। কিন্তু বাড়ি বাড়ি সবাই জ্বরে পড়ে। পুজোর এবার আনন্দই নেই। বয়স্করাও বলতে লাগলেন এমন দুর্বৎসর তারা কোনোদিন দেখেননি। উমা সারা আশ্বিন ধরে ভোগে সারা হয়েছে। একে কিছু না খাওয়ার দরুন রোগা, তার উপর জ্বরে ভুগে রোগা। তার শরীরে বিশেষ কিছু নেই, তবুও জ্বরটা একটু ছাড়লেই কাঁথা ফেলে উঠে পড়ে, কারুর কথা শোনে না। তারপর গয়লাপাড়া, সদগোপপাড়া, কোথায় নবীনধোপার তেঁতুলতলা, এই করে বেড়ায়। বাড়ি ফিরলেই দুমদুম করে কিল পড়ে পিঠে। মা বলে, দোষী মেয়ে, মরেও না যে আপদ চুকে যায়। কবে যাবে বাবা ষষ্ঠীর মাঠে? কবে তোমায় রেখে খুকি খুকি বলে কাঁদতে কাঁদতে আসবো? ও ঘর থেকে বড়জা বলে ওঠে, আচ্ছা ওসব কি কথা? সকালবেলা ছোট বউ বলে মেয়েটি ষষ্ঠীর মাঠে যাবার তো আর দেরি নেই, ওর শরীরে আছে কি? তারপর রোগা মেয়েটাকে এরকম করে মার। ছি ছি ছি, একটা পেটে ধরেই এত বেজার। তবুও যদি আরো দু একটা হতো। এসো উমা, আমাদের দাওয়ায় এসো তো মানিক, এসো এদিকে। তার মা পাল্টা জবাব দিয়ে বলে, বেশ করেছি, আমি আমার মেয়েকে বলবো, তাতে পরের গা জ্বলে কেন? যাস নে ওখানে, যেতে হবে না তোকে। শৌখিন কথা সকলে বলতে পারে, যখন জ্বর হয়ে পড়ে থাকে তখন যত্ন করতেও তো কাউকে এগুতে দেখি না। তখন তো রাত জাগিয়েও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি, মুখের ভালোবাসা অমন সবাই বাসে। দুই যায় তুমুল ঝগড়া বেঁধে যায় বটে। এ অবস্থায় কিন্তু বড়জা হরমোহিনী বড় ভালো মানুষ, 7-5 থাকতে ভালোবাসে না। খুকির ওপর একটা স্নেহও আছে। সে কিছু না বলে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। পুজোর সময় খুকির মামা আবার আসে। তারও বয়স এই 20-21-এর বেশি নয়। এই দিদিটি ছাড়া সংসারে আর তার তেমন কেউ নেই। এতদিন কলকাতার চাকরির চেষ্টায় ছিল। পুজোর কিছুদিন মাত্র আগে কোনো একটা ছাপাখানায় মাসে 18 টাকা মাইনেতে লিনো টাইপের শিক্ষানবিশি করতে ঢুকেছে। অনেক খাবার দাবার, খুকির জন্য ভালো ভালো 2-3টে রঙিন জামা, ছোট ডুরের শাড়ি আর জাপানি রবারের জুতোও এনেছে। তার দিদি বকে, এসব কেন বাপু আনতে যাওয়া? সবে তো চাকরি হয়েছে, নিজে এখন কত খরচ করবি, 2 পয়সা হাতে জমা, ভালো খাওয়া দা। শরীর তো দেখছি এবার বড্ডই খারাপ, অসুখ বিসুখ হয় নাকি? ছেলেটি এসে বলে, না দিদি, অসুখ বিসুখ তো নয়, বড্ড খাটুনি জানো। সকাল 9টা থেকে সারা দিন বিকেল 6টা অবধি, এক একদিন আবার রাত 8টাও বাজে, এক একদিন আবার রবিবারও বেরোতে হয়। তবে তাতে ওভারটাইম পাওয়া যায় 12 আনা করে। এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়ে যাব এখান থেকে। ভিজে ছোলা আর গুড় সকালে উঠে জল খাও, বেশ ভালো জল খাবার হবে। তারপর সে চিনে মাটির খেলনা বার করে খুকিকে ডাকে,
ও মা, দেখে যা কেমন কাঁচের ঘোর সেপাই, এদিকে আয়। খুকি নাচতে নাচতে ছুটে আসে। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হয়েছে। এসব ধরনের খাবার মামা না আসলে তো পাওয়া যায় না। পুজোর কদিন খুকি মামার কাছেই সবসময় থাকলো। সকাল হতে না হতেই খুকি চোখ মুছে চলে আসে মামার কাছে। মাঝে মাঝে বলে, এবার কলকাতা নিয়ে যাবে তো মামা? পুজো ফুরিয়ে গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা ওঠায়। দিদি সহোদর বোন নয়, বইমাত্রেও, তবুও তাকে বেশ ভালোবাসে, যত্ন করে। সেও ছুটি ছাটা পেলে এখানে আসে, স্বামী স্ত্রীতে পরামর্শ করে। দিন দশেকের জন্য আপাতত খুকিকে কলকাতায় ঘুরে আসানো যায় বোধহয়। এই সম্মতি তার মামা পায়। খুকির মামা খুশি হয়ে বলে, আমি ওকে লেখাপড়া শেখাবো, সেখানে নিয়ে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেব। দেখতে পাই কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়, গাড়ির গায়ে নাম লেখা রয়েছে মহাকালী পাঠশালা। ভগ্নিপতি হরি মুখুজ্জে বলে, পাগল আর কি, অতটুকু মেয়ে স্কুলে ভর্তি আবার কি হবে? হুজুগে পড়ে যেতে চাচ্ছে ছেলে মানুষ, ও কি আর গিয়ে টিকতে পারে? যাও, নিয়ে যাও দুদিন। এখানে তো ম্যালেরিয়ায় হাড় করে তুলেছে। দুদিন হাওয়া বদলাতে যদি সেরে টেরে যায়। ট্রেনে কলকাতা আসবার পথে উমা খুব খুশি। প্রথমটা তার একটু একটু ভয় লাগছিল। রেলগাড়ির জালনার ধারে মামা বসিয়ে দিয়েছে। গাড়িটা চলতেই খুকির মনে হলো তার পায়ের তলা থেকে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ভয়ে তার চোখ বড় বড় হলো। আতঙ্কে মামাকে জড়িয়ে ধরে যেতেই তার মামা হেসে বলল, ভয় কিরে খুকু, এই যে রেলের গাড়ি, দেখ আরো কত জোরে যাবে এখন। রেলগাড়ি চড়বার আনন্দকে যে বয়সে বুদ্ধি দিয়ে উপভোগ করা যায়, উমার এখনো সে বয়স হয়নি। সে শুধু চুপ করে জানলার দিকে চেয়ে বসে থাকে। মাঝে মাঝে তার মামা উৎসাহের সুরে বলে, কেমন রে খুকি, সব কেমন বলতো? কেমন লাগছে তোর রেলগাড়ি? খুকি বলে, খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরে তার মামা দুঃখের সঙ্গে লক্ষ্য করে যে খুকি বসে বসে ঢুলছে। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। গাড়ি কলকাতায় পৌঁছালো। একখানা রিক্সা ভাড়া করে তার মামা তাকে বাসায় আনলো। অখিল মিস্ত্রি লেনের একটা ছোট্ট মেসে বাসা। অফিসের বাবুদের মেস। সকলেই বয়স্ক, সে কেবল অল্প বয়স্ক। খুকির এই হঠাৎ আসায় সকলেরই আনন্দ হলো। বাড়ির ছেলে মেয়ে সকলেরই আছে, কিন্তু 40-50 টাকা মাস মাইনের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে মাসে 1-2বারের বেশি আর বাড়ি যাওয়া হয় না। তাই খুকিকে দেখে সবাই তাদের সন্তানের অভাব পূরণ করলো। 4-5 বছরের ছোট ফুটফুটে মেয়ে, চাঁদের মতন মুখখানা, কোঁকড়া কালো চুল, চুলের ভাঁজগুলো কি সুন্দর, কালো চোখের তারা। অফিসের ছুটি যেই হয় তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এ ডাকে এর ঘরে, ও ডাকে তার ঘরে। কিন্তু তার মামার বড় দুঃখ, খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়া গেয়ে। মামার এইটা নিয়ে বড় চিন্তা। মাথায় বিনুনি, কপালে কাঁচ পোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট চুনরি শাড়ি পরনে। ওসব সেকেলে কাণ্ড আজকাল শহর বাজারে চলে কি? দিদি পাড়াগাঁয়ে পড়ে থাকে, শহরের রাজনীতি বেশভূষার কি ধার ধারবে? এখানকার ভদ্রঘরের ছেলে মেয়েরা যেন কাঁচের পুতুল। খুকিকে ওরকম সাজানো যায় না। ভেবে ভেবে সে খুকিকে সঙ্গে করে নিয়ে যায় ট্রামে ধর্মতলার একটা চুল ছাঁটাইয়ের দোকানে। নাপিতকে বলে ঠিক সাহেবদের ছেলে মেয়েদের মতন চুল কেটে দিতে, আর অমন করেই চুল কাটবে। তবে কাঁচি এমন করে ধরো যাতে ওই ঘন কালো চুল নষ্ট না হয়ে যায়। মেজ থেকে সে খুকির মাথার বিনুনি খুলে এনেছিল। চুল ছাড়তে উমার বেশ ভালো লাগছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলছে। নাপিত মাঝে মাঝে আবার আটা ময়দার মতন কি একটা গুঁড়ো তার ঘাড়ে চুলে মাখাচ্ছে, বেশ সুসুরি লাগছে। তাকে সাজাতে খুকির মামার 5-6 টাকা খরচ করেই গেল। মেসের নিয়োগী মশাই একে একে কয়েকটা পুত্রকন্যাকে উপরি 4-5 বছরের মধ্যে হারিয়েছেন। তার ফলে উমাকে পেয়ে আর ছাড়তেই চাইলেন না।
সন্ধ্যের পর রঙিন ফ্রক পরা, বব চুল, মুখে পাউডার, পায়ে জড়ির জুতো আর এক উমা যখন তার ঘরে এসে দাঁড়ালো, তাকে দেখে তো নিয়োগী মশাই বিষম খাবার উপক্রম করলেন। তার মামা হেসে বলল, গেলই না হয় কিছু খরচ হয়ে। এমন সুন্দর মেয়েকে কি কেউ ভূত সাজিয়ে রাখে বলুন দেখি? ও কুণ্ডু মশাই, চেয়ে দেখুন, পছন্দ হয়। কি করে খুকির শীর্ণতা দূর করা যেতে পারে এই সম্বন্ধে নানা পরামর্শ চলল। গলির মোড়ের একজন ডাক্তার কড লিভার অয়েল ও কেপলারের মল্ট এক্সট্র্যাক্টের ব্যবস্থা করে দিলেন। তাছাড়া বললেন, খাওয়া চাই, না খেয়ে খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব। এ বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কি না? সকালে ক্রেকার ওটস খাওয়াবেন, দিনে 15 এরমভাবেই চলুক না, দেখুন না কেমন থাকে। কিন্তু চতুর্থ দিনে খুকির কাঁপ দিয়ে জ্বর এলো। খুকির মামার লিনোটাইপের কাজে যাওয়া হলো না, সারাদিন খুকির কাছে বসে রইল। অন্যদিন বৃদ্ধ নিয়োগী মশাইয়ের তত্ত্বাবধানে রেখে ছাপাখানা যাওয়া চলতো, কিন্তু আজ আর তা হলো না। সন্ধ্যের আগে জ্বর ছেড়ে গেল। খুকি উঠে এক টুকরো মিছরি চুষতে লাগলো। অফিস ফেরতা ফণিবাবু একটা বেদানা ও কোটাক কত কমলা লেবু খুকির জন্য এনেছেন। সতীশবাবু পোয়াটাক ছোট ছোট আঙুর ও পুনরায় গোটা 3 কমলা লেবু এনেছেন। আরও 2-3 জন প্রত্যেকেই কিছু না কিছু কিনে এনেছেন। সকলে চলে গেলে খুকি মামার দিকে একবার চাইল, তারপর ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করল। মামা তো অবাক, বলল, কিরে খুকি, কি হয়েছে? খুকির দুঃখের চাপা কান্নার মধ্যে বলল, বাই যাব মামা, মার কাছে যাব। আচ্ছা, কেঁদো না খুকু, জ্বর সারুক, নিয়ে যাব এখন। 2-3 দিন কেটে গেল। জ্বর সেরে গেছে বটে, কিন্তু রাতে মাঝে মাঝে সে ঘুমের ঘোরে মায়ের জন্য কেঁদে ওঠে। ভোলাবার জন্য তাকে একদিন হক সাহেবের বাজারে খেলনার দোকানে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তার খুব পছন্দ হলো, কিন্তু দামটা বড় বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাইনের প্রায় 1/3। মামা বলল, অন্য একটা পুতুল পছন্দ করো না খুকু, ওটা ভালো না, কেমন ছোট ছোট এসব কুকুর হাতি, কেমন না? খুকি তিরুক্তি না করে ঘাড় নাড়ল বটে, কিন্তু পুতুলটা ফিরিয়ে দেবার সময় তার ডাগর চোখ দুটো ছলছল করে এলো। দোকানদার বলল, বাবু, খুকির মনে কষ্ট হয়েছে, আপনি বড় পুতুলটাই নিন, কিছু কমিশন বাদ দিয়ে দিচ্ছি। তার মামা বলল, আচ্ছা আচ্ছা খুকু, তুমি বড় খোকা পুতুলটাই নাও, কুকুরের দরকার নেই, ধরো বেশ করে, যেন না ভাঙে, দেখো কিন্তু। প্রায় 1 সপ্তাহ কেটেছে। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। এখনই আসবার কথা, কিছু টাকা পাওনা আছে, তারই আদায়ের চেষ্টায় যাওয়া আর কি। ততক্ষণ অন্যান্য দিনের মতন নিয়োগী মশাইয়েরও তত্ত্বাবধানেই খুকির থাকবার কথা। খানিকক্ষণ খুকির সঙ্গে গল্পগুলো করার পরে বৃদ্ধ নিয়োগী মশাই সামান্যভাবেই একটু ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়তে পড়তে, কথা বলতে বলতে খুকি দেখল তিনি আর কথা বলছেন না। কিছুক্ষণের মধ্যেই খুকি দেখল তিনি নাকও ডাকছেন। মেসে কোনো ঘরে কেউ নেই। উমার ভয় ভয় করতে লাগলো। একবার সে জালনা দিয়ে উঁকি মেরে চেয়ে দেখল গলির মোড়ে 2 জন কাবলিওয়ালা দাঁড়িয়ে গল্প করছে। তাদের ঝোলা ঝুলি লম্বা চেহারার ভয় পেয়ে সে জালনা থেকে মুখ সরিয়ে নিল। মামা কোথায় গেল? মামা আসে না কেন? এই তার মনের প্রশ্ন। সে ভয় পেয়ে ডাকলো, ও জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু। তার মামা তাকে শিখিয়ে দিয়েছে নিয়োগী মশাইকে জ্যাঠাবাবু বললে ডাকতে। সাড়া না পেয়ে সে আরেকবার ডাকলো, আমার মামা কোথায় জ্যাঠাবাবু? নিয়োগী মশাই ঘুমজড়িয়ে স্বরে বললেন, আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখছিলেন, দেশের মাটিতে রাত্রিতে শুয়ে আছেন, মালপাড়ার কেতু মাল চৌকিদার লাঠি ঘাড়ে রঁদে বাইরে বেরিয়ে তার নাম ধরে হাঁক দিচ্ছে। খুকি এদিক ওদিক চেয়ে উঠে পড়ল। সিঁড়ির দরজা খোলা ছিল, সে নেমে নিচে এলো। ঝি চাকর রান্নাঘর তালাবন্ধ করে অনেকক্ষণ চলে গেছে। একটা কালো বেড়াল চৌবাচ্চার ওপর বসে আছে আর মাছের কাঁটা চিবোচ্ছে। বেরিয়েই রাস্তা। খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তাটা পার হতে তার মামার কাছে ঠিক পৌঁছানো যাবে।
এই পথের যেখানটায় শেষ সেখান থেকেই পরিচিত গণ্ডির আরম্ভ। ঘুরতে ঘুরতে সে পথ হারিয়ে ফেলল। গলি পার হয়ে আরেকটা বড় গলি, তারপর আরেকটা লোহার বেড়া, ব্যাস বেড়া ঘেরা মাঠ, তারপর আবার সেটাও কাটিয়ে পাশ কাটিয়ে আবার একটা গলি। ক্রমে খুকি সব গোলমাল হয়ে গেল। এ পর্যন্ত সে একবারও পেছনের দিকে চায়নি। এবার সে পেছনের দিকে চেয়ে দেখলো সে পেছনটাও চেনে না, অপরিচিত। সে আগে কোনোদিন এসব দেখেনি। সে ভয় পেয়ে গেল, কাঁদতে লাগলো। ঠিক দুপুরবেলা, পথে লোকজনও কম, বিশেষত এইসব গলির মধ্যে। আরও খানিক দূরে একটা লাল রঙের বাড়ির সামনে গিয়ে সে দাঁড়িয়ে কাঁদছে। তাদের বাড়ির মতিঝিয়ের মতন দেখতে একজন স্ত্রীলোক তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে খুকি, কাঁদছো কেন? তোমাদের কোন বাড়িটা এটে? খুকি কাঁদতে কাঁদতে বলল, আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথা গো? খুকি আঙুল তুলে যে কোনো একটা দিক দেখালো, বললো ওই দিকে। তোমার বাপের নাম কি? বাপের নাম কই, তা তো সে জানে না। বাপের নাম বাবা, তাছাড়া আবার কি? সে চোখ তুলে ঝিয়ের মুখের দিকে তাকালো। স্ত্রীলোকটা একবার গলির দুদিকে চেয়ে দেখলো, পরে বলল, আচ্ছা এসো এসো খুকি, আমার সঙ্গে এসো, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, এসো। এগলি ওগলি ঘুরতে ঘুরতে অবশেষে একটা ছোট্ট খোলার বাড়ি। ঝি কাকে ডেকে কি একটা নিচু স্বরে বলল। তারপর দুজনই খানিকক্ষণ কি বলা বলি করলো। নবাগতা স্ত্রীলোকটা হাত দিয়ে কি একটা দেখালো। খুকি সেসব বুঝতে পারলো না। পরে তারা খুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জালা, আর তার চারপাশটা জুড়ে একরাশ চাপা অন্ধকার। খুকির কেমন ভয় করতে লাগলো। যক্ষী বুড়ি যে জ্বালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকিয়ে পুড়িয়ে রাখে, এসব গল্প সেসব গল্প তার শোনা। সে কাঁদো কাঁদো সুরে বলল, আমার মামা কোথায়? নবাগত স্ত্রীলোকটি বলল, কেউ দেখেনি তো আনবার সময়, আমার বাপু ভয় করে। সেদিন সৌরভীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি, আমি থালা ফেরত দিতে গেনু তাই। খুকিদের বাড়ির মতিঝির মতন দেখতে যে স্ত্রীলোকটি, সে বিদ্রুপ করে বলল, নেকু, যাও সামনের দরজাটা খুলে ঢাক করে রেখে এলে কেন? নেকু জানে না যেন কিছু। সে খুকিকে চৌকির ওপর বসিয়ে তার গায়ে হাত বুলিয়ে অনেক আদরের কথা বলল। তাকে একটা রসগোল্লাও খেতে দিল। পরে খুকির হাতে সোনার বালা দুখাজা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, এখন তুলে রেখে দি খুকি, বেশ লক্ষ্মী মেয়ে দেখি। খুকি ভয় ভয় বলল, বালা খুলো না, আমার মামাকে ডেকে দাও। কিন্তু ততক্ষণে ঝি তার হাতের বালা দুগাছার অনেকটা খুলে নিয়েছে। দেখে খুকি কেঁদে উঠে বলল, আমার বালা নিও না, মামাকে বলে দেবো আমার বালা খুলো না। মতিঝির ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তার মুখ চেপে ধরল। কিন্তু একটা বিষয় দুজনেই বড় ভুল করেছিল। উমার কাটি কাটি হাত পা দেখে তার লড়াই করবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হতে পারে, কিন্তু এই ধারণা যে কতদূর অসত্য তা গত মাসে দুধ পানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালোভাবেই জানতেন। এরা আর সেসব খবর জানবে কোথা থেকে? বেচারিদের ভুল ভঙ্গিতে কিন্তু বেশি বিলম্ব হলো না। ধস্তাধস্তিতে বিছানা ওলট পালট হয়ে গেল। উমার আঁচড়ে কামড়ে মতিঝি তো বিব্রত হয়ে উঠল একদম মোর আঁচড়ে কামড়ে। এইবার তাদের তো ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতন অবস্থা। যদিও ওই সোনার চুড়িগুলো মতিঝি প্রায় চেপে ধরে ছেড়ে খুলল। মতিঝি বলল, ছেড়ে দে ছেড়ে দে, হাঁপিয়ে মরে যাবি। আপদ রাস্তার ওপরে রেখে আসি। বাপরে কি দোষী, এখন কোথায় রাখতে যাবি লোক? ক্ষান্তমণিকে এরা খবর দিবি না? বাপু তাতে আর দরকার নেই, সোনার বালা খুলেছিলুম, পরিয়ে দিচ্ছি, ওকে রেখে আসি, কেউ টের পাবে না, দেখ না বসে। তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হইচই। এরপর সন্ধ্যের সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাঁটায়, বব চুল ছেঁড়া খোঁড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, হাত শুধু ফ্রকের কোমর বন্ধ ছিঁড়ে ঝুলছে। মামা মামা বলে কাঁদতে কাঁদতে অনেক লোককে চারধারে জিজ্ঞাসাবাদ করছে। এমন সময় কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু, খুকির মামা সবাই গিয়ে সেখানে উপস্থিত হলো। যথারীতি থানায় ডায়েরি ইত্যাদি ইত্যাদি হলো। কে তার বালা খুলে নিয়েছে সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতে পারল না। খুকির মামাকে সকলে যথেষ্ট ভর্ৎসনা করল। খবরদারি করবার যখন সময় নেই তখন পরের মেয়েকে আনা কেন বাপু?
ইত্যাদি ইত্যাদি। সবাই বলল, যাও ওকে কালই ওর বাড়ি রেখে এসেছি। ওই রকম কি কেউ করে কখনো? মেসের সকলে চাঁদা তুলে খুকিকে দুগাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনে দিল। গাড়িতে যাওয়ার সময় তার মামা বলল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা কিছু বলো না, কেমন তো? কখনো বলো না জানো। হ্যাঁ। লক্ষ্মী মেয়ে তো, তাই সে ঘাড় নাড়ল আর রাজিও হলো। বলল, আমায় তখন একটা পুতুল কিনে দেবে মামা, আর একটা মেম পুতুল। আজকের গল্পটা এই অবধি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর খুকির মতন এরম দস্যিপনা তোমরা কেউ করো না কিন্তু। দেখেছো তো, সোনার বালাটা অবশেষে কিন্তু ওরা খুলেই নিয়েছিল। ছোটরা বাবা মায়ের কথা শুনে চলো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো রাখবেন। আজ তবে এই পর্যন্তই, আসি। ধন্যবাদ।